Join the class very attentively. Today in our class, I will discuss in front of you about how to make a long sentence. কিভাবে আমরা সেন্টেন্স বড় বড় সেন্টেন্স করতে পারি। আমরা তো শুধু ছোট ছোট সেন্টেন্স শিখি, তাই না? আমরা কিভাবে একটা সেন্টেন্সকে অনেক বড় করতে পারি সেই জায়গাটা আমরা দেখবো। যেমন একটা ছোট সেন্টেন্স তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু বড় সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা তখন খুব অসুবিধায় পড়ে যাই। তো সেই জায়গাগুলো আমরা দেখবো যে কিভাবে বড় বড় সেন্টেন্স আমরা তৈরি করি। হুম। সাবজেক্ট বের করা যায় কিভাবে, অবজেক্ট বের করা যায় কিভাবে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। দেখেন, বলা হচ্ছে যে যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। আমরা যখন বড় বড় বাক্য তৈরি, কয়েকটা ফর্মুলা কিন্তু তখন আমরা গ্রহণ করি। আচ্ছা, জাস্ট ওয়েট। ওকে, দেখেন, এখানে একটা বড় বাক্য বলেছি, সেই বাক্যটা হচ্ছে কি? বাক্যটা হচ্ছে দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে, তাই না? একটা বড় বাক্য। এই বাক্যের আমরা সাবজেক্ট কিভাবে বের করব? সাবজেক্ট হচ্ছে এখানে কি? নারীরা। সাবজেক্ট হচ্ছে কি হবে? নারীরা। তো দেখেন, এটা কিভাবে বের করলাম। প্রথমে সাবজেক্ট বের করতে হবে। কে বা কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন এখানে একটা বাক্য লিখেছি, রিপন ফুটবল খেলছে। দেখেন, একটা বাক্য লিখেছি যে রিপন ফুটবল খেলছে। এখন এই বাক্যে আপনি বুঝতে পারতেছেন যে সাবজেক্ট রিপন। কিন্তু এই যে বড় যখন বাক্য থাকবে, অনেক বড় একটা বাক্য, যে দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে, তাই না? তাহলে এই ধরনের বাক্যে আমরা কিভাবে সাবজেক্ট বের করব? এখানে তো সাবজেক্ট হচ্ছে নারীরা, কিন্তু সাবজেক্ট আমরা কিভাবে বের করতে পারি সেই জায়গাটা একটু দেখি। দেখেন, এখানে সাবজেক্ট বের করার জন্য প্রথমে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করতে গেলে এই ভার্বকে, এই যে ভার্ব বা ক্রিয়া, এই ভার্বকে প্রশ্ন করতে হবে। কি দ্বারা প্রশ্ন করব? কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। যেমন বলছে যে ভার্ব বের করা সহজ নিয়ম হলো, তো এখানে আমরা ভার্বের কাছে প্রশ্ন করলাম, ক্রিয়ার কাছে, যে ইটস, করিম ইটস রাইস। এখানে যদি বলি কে খায়, উত্তরটা আসবে করিম খায়। তাহলে এই বাক্যে সাবজেক্ট কি হবে? করিম। রিপন ফুটবল খেলছে, এই খেলছের কাছে যদি আমরা প্রশ্ন করি কে খেলছে, উত্তর কে আসবে? রিপন খেলছে। তাহলে সাবজেক্ট কি হবে? রিপন। সাবজেক্টটা কি হবে? রিপন। আচ্ছা, ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে। দেখেন, এই যে ফুটবল খেলছে, এর কাছে আমরা প্রশ্ন করব যে রিপন ফুটবল খেলছে। আচ্ছা, রিপন আমরা সাবজেক্টের কাছে প্রশ্ন করব যে কি করছে, উত্তর আসবে ফুটবল খেলছে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। আচ্ছা, তারপর দেখেন, বলা হচ্ছে যে যদি অবজেক্ট না থাকে তাহলে বাকি অংশ হচ্ছে অ্যাডভার্ব। সবশেষে যা থাকবে সেটা হচ্ছে কনজাংশন বা কানেক্টর বা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা ক্লজটা পড়েছিলাম। ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ, অর্থাৎ বড় বড় বাক্যের ছোট যে অংশ, এগুলাকে বলা হচ্ছে ক্লজ। ক্লজ শব্দের অর্থ হচ্ছে খণ্ডিত অংশ, ছোট ছোট অংশ। আসসালামু আলাইকুম আমির ভাইয়া, হাউ আর ইউ? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, আই এম ওয়েটিং। আই এম অলসো ফাইন, ক্যান ইউ হেয়ার মি? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, থ্যাংক ইউ। দ্যাটস অল ফর মি, অ্যান্ড আই হোপ ইউ উইল জয়েন every class and you will learn English within a short time. Okay, and I will help you in every step of your learning English if you with me and I will with you. হুম। ওকে, দেখেন, আজকে আমরা দেখতেছি যে কিভাবে বড় বড় বাক্য তৈরি করা যায়। ছোট ছোট বাক্য না দেখে আমরা বড় বাক্য তৈরি করা শিখবো। তো দেখেন, এখানে বলা হচ্ছে, আমি একটা বাক্য দেখাই যে দেশের উন্নয়নের প্রতিটা ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। তাহলে এই যে একটা বড় বাক্য, এই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে নারীরা। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। সাবজেক্ট কি হবে? নারীরা। কিভাবে আমরা সাবজেক্ট পেয়েছি?
এখানে ভার্ব দেখেন রাখছে, এই যেটা হচ্ছে ভার্ব। এই ভার্বের কাছে আমি প্রশ্ন করেছি, কি প্রশ্ন করেছি? যে কারা রাখছে। দেখেন এই যে ভার্বের কাছে প্রশ্ন করতে হবে কে বা কারা বা কাদের দিয়ে, তাহলে যে উত্তর পাওয়া যায় সেইটা হচ্ছে সাবজেক্ট। তো এই রাখছে ভার্বের কাছে প্রশ্ন করলাম যে কারা রাখছে, উত্তর আসবে নারীরা। তাহলে নারীরা ইংরেজি কি হবে? ওম্যান। এই দেখেন নারীরা ইংরেজি কি হবে? ওম্যান। আচ্ছা নারীরা, এইবার ভার্ব হচ্ছে কি? সাবজেক্টের পরে এই জায়গাটা দেখেন, একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে, তারপর অবজেক্ট আনতে হবে। মনে রাখবেন একটা বাক্য, যেমন যদি বলি আমি ভাত খাই, এটা কিভাবে করতে হয়? আমি খাই ভাত, আমি ভাত খাই। এটা কিভাবে বাক্যটা সাজাবো? আমি ভাত খাই এভাবে যদি লিখি তাহলে লেখা যায় আই রাইস ইট। রাইস মানে ভাত, আই মানে আমি, আর ইট মানে হচ্ছে খাই। কিন্তু বাংলা যেভাবে লেখা থাকে ইংরেজি সেভাবে বাক্য তৈরি করা যায় না। ইংরেজি বাক্য তৈরি করতে হয় সাবজেক্টের পরে, অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি করতে হয় সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। অর্থাৎ আমি খাই ভাত, আই ইট রাইস। কি হবে বলেন? আমি খাই ভাত, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই এটা কিভাবে সাজাতে হবে? আমি যাই স্কুলে, আমি যাই স্কুলে, আই গো টু স্কুল। আমি যাই স্কুলে। হুম। অর্থাৎ বাক্যটা সাজানো বুঝতে হবে, কিভাবে সাজাবো? সূত্র হচ্ছে এটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, তারপর হচ্ছে ক্রিয়া, তারপর হচ্ছে কর্ম। এভাবে আমরা দেখব। তো এখানে বলা হচ্ছে যে দেশের প্রতিটি উন্নয়নে, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। সাবজেক্ট কি হবে? নারীরা কি করছে? তারা স্বাক্ষর রাখছে। তাহলে রাখা ইংরেজি কিপিং। দেখেন অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, মহিলারা কি রাখছে, উত্তর আসবে তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমি তিনটা জিনিস পেয়েছি, সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। সাবজেক্ট হচ্ছে উইমেন নারীরা, ভার্ব হচ্ছে কিপিং রাখছে, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। এর ইংলিশ কি হবে? দেয়ার সায়েন্স অফ, সাইন মানে চিহ্ন, দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। কি করছে? তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। কত সহজে হয়ে যায় দেখেন, বড় একটা বাক্য। নারীরা রাখছে, কি রাখছে? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। কোথায় রাখছে? কোথায় রাখছে? এটা পরবর্তী বা শেষ ধাপ। এরা রাখছে প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নে, প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়নে। তাহলে এবার পুরো বাক্যটা সাজান। প্রথমে হচ্ছে উইমেন নারীরা, প্রথমে কি দিতে হবে? নারীরা, উইমেন দেখেন, নারীরা আর কিপিং রাখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য আর কিপিং দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, তাদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর। সাইন মানে হচ্ছে চিহ্ন, ইন এভরি সেক্টর অব দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, অর্থাৎ দেশের প্রতিটি উন্নয়নে, ইন এভরি সেক্টর অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা এখানে প্রথমে সাবজেক্ট বের করেছি নারীরা, উইমেন, ওম্যান। তারপরে কি রাখছে? আর কিপিং। এরপর অবজেক্ট বের করেছি, তারা কি রাখছে? তারা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে, দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। কোথায় এই যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে? ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নে, দেশের উন্নয়নে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। আচ্ছা এখানে আরো বাক্য আছে দেখেন, এভাবে আমরা করতে পারি যে প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। কি বললাম? প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ কর্মচারী, সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। দ্য এমপ্লয়িজ ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডোন্ট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এই বড় বাক্য কিন্তু আমাদেরকে তৈরি করা শিখতে হবে, বড় বাক্য তৈরি না করলে আমরা কখনো কথা বলতে পারবো না। ওকে। আচ্ছা তো দেখি আমি আগে একটু হোমওয়ার্ক গুলো দেখে আসি। হোমওয়ার্ক আজকে কেউ পাঠিয়েছিলেন হোমওয়ার্ক? মিমাপু দিয়েছেন? আচ্ছা অসুস্থ ছিলেন, যাই হোক তাহলে ইয়াসিন ভাই দিয়েছেন কিনা একটু দেখে নি। এগুলো কিন্তু হোমওয়ার্ক পাঠাতে হবে। আমির ভাই একটু লক্ষ্য করেন, দেখেন এই যে হোমওয়ার্ক গুলো, এগুলো কিন্তু আপনাদেরকেও করতে হবে। সেন্টেন্স দিয়েছিলাম যে ট্রান্সলেশন, আপনাকে শিট গুলো পাঠিয়েছি, এখান থেকে এই ট্রান্সলেশন করতে হবে। দেখেন আমরা কি ফুটবল খেলছি, এটা গত ক্লাসের হোমওয়ার্ক। তারপর রয়েছে আমি এটা অনুভব করছি, আমরা এখন ঘুমাচ্ছি। তারপর রয়েছে তুমি একটা চিঠি লিখেছো, তুমি কি চিঠি লিখেছো?
তুমি কি বাজারে গিয়েছো? এই বাক্যগুলো কিন্তু তৈরি করতে হবে, হ্যাঁ, এইগুলো থেকে আমাদের ডেইলি হোমওয়ার্ক করতে হবে। দেখেন এই যে জায়গাটা, জাস্ট ওয়েট, এই যে এখান থেকে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব। যেমন বড় বাক্য দেখিয়েছি না, এখানে ছোট বাক্য দেখেন, আমার নাম রাজু। কি হবে? এই এই বাংলাটা ট্রান্সলেশন করেন তো, এই শীটটা দেখি কে পারেন। আমরা কতটুকু শিখছি? হুম 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 হচ্ছে, বলেন আমার নাম রাজু। হুম হুম এই স্কুলে যাই। I wake up every morning, go to school. স্কুলে গিয়ে at school আমি অনেক কিছু শিখি। I I learn মেনি থিংস, মেনি থিংস, আমি many অনেক things. কিছু শিখি, হ্যাঁ। হইলো আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। Our teachers, our teachers always help us. থ্যাংক ইউ, হ্যাঁ, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। তারপর তারপর আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তারপরে many rules are flawed। তারপরে হ্যাঁ, দেখেন many rules আমাদের are পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তাহলে এখানে মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয় কি করতে? টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। এটা কি হবে তাহলে? ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। fixed rules are ধন্যবাদ, আপনি অনেকটা উন্নতি করে ফেলেছেন, থ্যাংক ইউ। ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। দেখেন এখানে আরো বাক্য দেওয়া আছে, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, এটার ইংলিশ কি হবে? আমির ভাই বা মিমাপা একটু বলবেন যে আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, এটা ট্রান্সলেশন কি হবে? এটা আগেরটা ক্লাস আমি দেখিয়েছিলাম, খুব সহজ বাক্য। এখানে সাবজেক্ট কি? আমরা। তারপরে ভার্ব কি দিতে হবে? এখানে সাবজেক্টের পরে ভার্ব দিবেন, হ্যাঁ। সাবজেক্ট হচ্ছে আমরা, তারপরে কি? যাই, যাওয়া হচ্ছে ভার্ব। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই এভরিডে মর্নিং। বলা হচ্ছে, দেখেন উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। যদি বলা হয় আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই না, তাহলে বাক্যটা কি হবে? আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, এটা তো অ্যাফার্মেটিভ। উই, হুম, ধন্যবাদ। এখানে একটা ডোন্ট আনতে হবে, উই ডোন্ট গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই না। আমরা কি প্রতিদিন সকালে স্কুলে যাই? কি হবে? হুম, go, go to everyday school. ইয়েস। ডু উই গো টু স্কুল এভরি মর্নিং? ডু উই গো টু স্কুল, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা ছিল ডু, এটা সবার শুরুতে দিতে হবে। ডু উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে কি স্কুলে যাই। তারপরে দেখেন কি বলছে, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তাহলে এটা কিভাবে করব? অ্যালং উইথ স্টাডিইং, এর অর্থ হচ্ছে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা ছাড়া আমরা আরো কি করি? উই অলসো প্লে গেমস, আমরা খেলাধুলা করি। দেখবেন স্কুলে বিভিন্ন খেলার আয়োজন করা হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তারপরে স্কুলে বাচ্চারা ক্লাস শুরু হওয়ার আগেও দেখবেন বিভিন্ন আউটডোরস ইনডোরস গেম খেলে থাকে, তাই না? ক্যারাম বোর্ড থাকে, লুডো থাকে, অনেক কিছু থাকে। তো সেগুলো বলছে যে স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, তাহলে এখানে সাবজেক্ট কি? শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে শিক্ষকরা, এখানে সাবজেক্ট কি হবে? শিক্ষকরা, দা টিচার্স, দা টিচার, শিক্ষকরা। তারপর কি হবে? চালিত করে। দেখেন একটা জিনিস মনে রাখবেন, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, বা সাবজেক্টের পরে ভার্ব আর তারপর অবজেক্ট, এটা যদি সঠিকভাবে বসাতে পারেন, এটা যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাক্যটা তৈরি করার সম্ভাবনা 80% থেকে যাবে। সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো এখানে কি বলছে? শিক্ষকরা, বলেন। পরে যে সাদা মুভিটা সাজাইতে একটা সমস্যা না, হয়। এইটা সাজাতে হবে আপনাকে, এটাকে অ্যাডভার্বিয়ালস বলে, এটা আমি দেখাচ্ছি। দেখেন এই যে বলছে, এই বাক্যটা দেখেন, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। তাহলে শিক্ষকরা এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি হবে? সাবজেক্ট। টিচার আমরা পেয়ে গেলাম, টিচার্স। এরপর আমরা ভার্ব দিব, ভার্বটা কি? গাইড, পরিচালিত করে। শিক্ষকরা পরিচালিত করে, কাদেরকে পরিচালিত করে? আস।
দ্য টিচার্স গাইড আস, শিক্ষকরা আমাদের পরিচালিত করে। আচ্ছা, কিভাবে পরিচালিত করে বা কোথায় পরিচালিত করে? তাহলে উত্তরটা আসবে সঠিক পথে পরিচালিত করে, ইন দা রাইট ডিরেকশন। কি হবে? ইন দা রাইট ডিরেকশন, অর্থাৎ টিচার্স গাইড আস ইন রাইট ডিরেকশন, অর্থাৎ শিক্ষকরা আমাদেরকে চালিত করে কিভাবে? সঠিক পথে। দেখেন, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। কি বললাম? আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। আমরা যে কথাগুলো বলতে চাই, দেখবেন অনেকের কথা কিন্তু মুখে মনে আসে, আপনি বুঝতে পারতেছেন যে এইটা আমি বলবো, কিন্তু সেটা সাজিয়ে গুছিয়ে আমরা বলতে পারি না। মেইন সমস্যা হচ্ছে এটা। তো কিভাবে সাজাবো সেই বাক্যটাই কিন্তু আজকে আমরা দেখতেছি, সেই সিস্টেমটা। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। তাহলে এখানে আমরা কিভাবে প্রথমে নিয়ে আসবো? নিয়ম মেনে চলা হয়। সাবজেক্ট ধরতে হবে নিয়ম, রুলস। মেনে চলা হয়, দেখেন কারা মেনে চলে। আমি ভয়েস চেঞ্জের একটা ক্লাস নিয়েছিলাম না, যে মেনে যদি বলা হয় মাছ বিক্রি করা হয়, খাবারটি খাওয়া হয়, তাদেরকে সাহায্য করা হয়, কারা করে? আমি যদি বলি খাবারটি খাওয়া হয়, কারণ নাম, কোনো কর্তার নাম কি এখানে উল্লেখ আছে? করিম খাবারটি খায়, রহিম খাবারটি খায়, কারো নাম উল্লেখ নাই। তো এখানে ইজ প্লাস বা অ্যামিজার বা অজয়ের, অর্থাৎ এটাকে আপনাকে প্যাসিভ মুড করতে হবে, ভার্বের ভি থ্রি বসবে এবং তার আগে একটা ভার্ব বসবে। মেনে চলা হয়, নিয়মগুলি মেনে চলা হয়, তাহলে কি হবে? রুলস আর ফলোড। রুলস আর ফলোড, দেখেন আপনি নিজেই পারবেন তৈরি করতে। নিয়ম মেনে চলা হয়, তাহলে এখানে সব সময় কথাটা বলেছে, সব সময় ইংরেজি কি হবে? অলওয়েজ। তাহলে দেখেন, রুলস আর অলওয়েজ ফলোড, এটা আপনি নিজে নিজেই পারছেন, কিন্তু আমি বুঝাই দিলাম যে নিয়ম, এখানে সাবজেক্ট কি ধরতে হবে? নিয়ম মেনে চলা হয়। তো এই যে বললাম, এখানে কিন্তু দেখেন কোনো কর্তা নেই যে আমরা নিয়ম মেনে চলি বা ইয়াসিন সাহেব নিয়ম মেনে চলে, এখানে কিছু বলিনি। এখানে কি বললাম? নিয়ম মেনে চলা হয়, রুলস আর ফলোড। কি বললাম? রুলস আর ফলোড, নিয়ম মেনে চলা হয়। হুম। আচ্ছা, নিয়ম মেনে চলা হয়। তাহলে যখন বললাম নিয়ম মেনে চলা হয়, রুলস আর অলওয়েজ ফলোড, সব সময় নিয়ম মেনে চলা হয়। এইবার এখানে অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় নিয়ম মেনে চলা হয়? আমাদের স্কুলে। তাহলে আমাদের স্কুলের ইংলিশ কি হবে? ইন আওয়ার স্কুল। ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে নিয়ম মেনে চলা হয়। দেখেন, এখানে একটা বাক্য দেখিয়েছিলাম আপনাদের, যে আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। দেয়ার ইজ আ লিটিল স্কুল ইন আওয়ার ভিলেজ। এই যে গ্রাম এ, মধ্যে বা ভিতরে হলে ইন বসে, তাহলে স্কুলটা তো আমাদের গ্রামের মধ্যেই, এটা তো গ্রামের বাইরে না, তাই না? এই জন্য এখানে হচ্ছে ইন। তো এখানেও সেই কথাটা বলছে যে রুলস আর ফলোড ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমরা যখন স্কুলে যাই, স্কুল বাউন্ডারিতে, স্কুলের ভিতরে থাকি, তখন আমাদেরকে নিয়ম মেনে চলা হয় সব সময়। তারপর কি বলা হচ্ছে? পরের বাক্যটা হচ্ছে, যদি নিয়ম, বলা হচ্ছে যে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়, এটা আমরা এভাবে সাজাতে পারি, যদি নিয়ম ভঙ্গ করা হয় তাহলে শাস্তি দেওয়া হয়। যদি নিয়ম ভঙ্গ করা হয়, তাহলে এইটুকের ইংলিশ কি হবে? আবারও দেখেন সেই ভয়েস প্যাসিভ মুড চলে আসলো। কারা ভঙ্গ করবে? আমি কিন্তু কারো নাম বলছি না। বলা হচ্ছে যে যদি নিয়ম, মানে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। বাংলাটা কিভাবে সাজাবো? যদি নিয়ম ভঙ্গ করা হয়, ইফ রুলস আর ব্রোকেন, ব্রেক মানে ভাঙা, ব্রোকেন ব্যবহার করেছি, এবং এর আগে একটা ভার্ব দিয়েছি আর ব্রোকেন। ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, শাস্তি দেওয়া হয়। কারা শাস্তি দেয়? কিছু কিন্তু উল্লেখ করা নেই, শিক্ষকরা দেয় বলা নেই। তো বলা হচ্ছে শাস্তি দেওয়া হয়। শাস্তি ইংরেজি কি? পানিশমেন্টস। তো পানিশমেন্টস আর গিভেন, দেখছেন, আর গিভেন, শাস্তি দেওয়া হয়। আচ্ছা, যদি বলেন তো খাবারটি খাওয়া হয়, এর ইংলিশ কি হবে? খাবারটি খাওয়া হয়। হুম। এটা হুম হুম। না, এখানে আমি ভাত বা এই ধরনের কিছু বলিনি, খাবার ইংরেজি হচ্ছে ফুড। আমি দেখেন, এখানে দেখেন, এই যে আপনি বলছেন রাইস বা ইয়ে, এটা হবে না। এটা বলতে হবে খাবারটি খাওয়া হয়। এখানে খাবারটি কারা খায়, কারো নাম কিন্তু আমি উল্লেখ করিনি, মনে রাখবেন। যদি কোনো কারোর নাম, কর্তার উল্লেখ না থাকে, নাম মানে হচ্ছে কি? কর্তা। যেমন আমি যদি বলি, আমি যদি এটা বলি যে, আমি যদি এমনটি বলি যে আমরা ভাত খাই, তখন আপনি বলতে পারেন যে খাওয়া কাজটি কে করছে? উই মানে আমরা। খাওয়া কাজটি কে করছে? উই। এখানে বলতে পারেন উই ইট রাইস।
আই ইট রাইস। কিন্তু এখানে আমি কি বলেছি ভালো করে খেয়াল করে নিয়েছেন ভাইয়া, বলেছি যে খাবারটি খাওয়া হয়, কাজটি করা হয়। আচ্ছা, কাজটি ইংরেজি কি? দা ওয়ার্ক। দেখেন এখানে কে কাজ করে, আমি কি কারো নাম উল্লেখ করেছি? আমি কাজ করি, তুমি কাজ করো, সে কাজ করে। এই ধরনের সাবজেক্ট যদি উল্লেখ না থাকে, তখন অবজেক্টটাকে প্রথমে বসাতে হবে। যেমন কাজটি করা হয়, এখানে কাজটিই হচ্ছে প্রথমে বসবে। দা ওয়ার্ক করা হয় কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে দা ওয়ার্ক ইজ, এখানে একটা ভার্ব নিয়ে আসতে হবে। দা ওয়ার্কের পরে আর হয় না, অ্যাম হয় না, তাহলে কি হবে? দা ওয়ার্ক ইজ ডান। দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়, খাবারটি খাওয়া হয়। দা ফুড ইজ ইটেন। দ্য ফুড ইজ ইটেন। যদি বলা হয় খাবারটি তাদের দ্বারা খাওয়া হয়, দ্য ফুড ইজ ইটেন বাই দেম। খাবারটি তাদের দ্বারা খাওয়া হয়, খাবারটি আমাদের দ্বারা খাওয়া হয়। দ্য ফুড ইজ ইটেন বাই আস, তাদেরকে সাহায্য করা হয়। দে আর হেল্পড, তাদেরকে সাহায্য করা হয়। আমাকে শেখানো হয়। হুম দেখেন এই যে বাক্যগুলো না, এখানে কে শিখাবে আমাকে, আমি কিন্তু সেই কর্তার নামটা উল্লেখ করিনি। এই জন্য এখানে এই সব পাস্ট এই ভয়েস চেঞ্জ ব্যবহার করে আপনাকে করতে হবে, ভার্বের V3 মুখস্থ করতে হবে। যেমন খাবারটি খাওয়া হয়, ফুড, দা ফুড ইজ ইটেন। ফুড মানে হচ্ছে খাবারটি, দা ফুড। হুম যদি বলা হয় ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। কি হবে? রাইস ইজ ইটেন। ভয়েস চেঞ্জের ব্যবহারগুলো খুব ভালোভাবে মনে রাখবেন। তো এখানে বলা হচ্ছে পানিশমেন্টস আর গিভেন, শাস্তি দেওয়া হয় কখন? ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়। তারপর দেখেন পরের বাক্যটা বলছে ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। তাহলে এখানে কিভাবে সাজাবো? আশা করা হয়, এটা আশা করা হয়। ইট ইজ হোপড দ্যাট, ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে সবাই ভালো পেশায় কাজ করবে। সবাই ইংরেজি কি? এভরিওয়ান। এখানে বাক্যটা কোন টেন্সে আছে? সবাই ভালো পেশায় কাজ করবে। তাহলে বাক্যটা রয়েছে কিন্তু ফিউচারে, ভবিষ্যৎ বোঝাচ্ছে এখানে। তো এভরিওয়ান উইল ওয়ার্ক, সবাই কাজ করবে, ইন গুড প্রফেশন, ভালো পেশায়, ইন ফিউচার, ভবিষ্যতে। থ্রো গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। কি বলছে? থ্রু গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সমাজের উন্নতি করা যেতে পারে। ক্যান বি মানে হচ্ছে পারে, ক্যান মানে পারা। যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আমি সেখানে যেতে পারি, আই ক্যান গো দেয়ার। এখানে ক্যানের ব্যবহার, মডাল ভার্বের ব্যবহারটা আমি কয়েকটা ক্লাস নিয়েছিলাম যে কিভাবে আমরা মডাল ভার্ব ব্যবহার করে ইংলিশে কথা বলতে পারি, মডাল, সেমি মডাল। এটা একটু মনে রাখবেন। দেখেন আমরা স্পোকেনের একটা ইয়ে দেখে আসি একটু, জাস্ট ওয়েট, একটা শর্ট ডায়লগ আকারে। ওকে, জাস্ট ওয়েট। দেখেন আমরা এখানে যখন কথা বলি একে অন্যের সাথে, তখন কিন্তু আমরা এটা ব্যবহার করি। এভাবেই কিন্তু আমরা কথাগুলো বলি। সেটা হচ্ছে তুমি কেমন আছো। দেখেন কি বলতে হবে? হাউ আর ইউ। তুমি কেমন আছো, হাউ আর ইউ। আপনি উত্তরে কি বলবেন? আই এম ফাইন, আমি ভালো আছি। আপনাকে আমি প্রশ্ন করলাম হাউ আর ইউ, আপনি বলছেন আই এম ফাইন, আমি ভালো আছি। আচ্ছা, এখন নতুন যদি হয়, আপনি আমাকে চেনেন না, বা কাউকে আপনি প্রশ্ন করছেন যে তোমার বাড়ি কোথায়, এটা কিভাবে বলতে হবে? হোয়ার ইজ ইউর হোম। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইউর হোম। আচ্ছা, সে কি বলছে? মাই হোম, অর আই লিভ ইন চাঁদপুর, আই লিভ ইন কুমিল্লা, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন গাজীপুর, যেখানে হয় সেটাই বলতে হবে। তুমি কি বাংলা বলতে পারো? দেখেন এখানে আমরা তুমি বাংলা বলতে পারো প্রশ্ন না করে যদি আমরা স্বাভাবিক একটা সেন্টেন্স তৈরি করি, তুমি বাংলা বলতে পারো, তাহলে কি হবে? ইউ ক্যান স্পিক বেঙ্গলি। এবার আমি যদি তাকে প্রশ্ন করি বা আমাকে কেউ প্রশ্ন করে তুমি কি বাংলা বলতে পারো, কিভাবে হবে? ক্যান ইউ স্পিক বেঙ্গলি। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ। তুমি কি আরবি বলতে পারো? ক্যান ইউ স্পিক অ্যারাবিক। তাহলে এখানে ক্যান দ্বারা প্রশ্ন করব। কেন প্রশ্ন করব ক্যান দ্বারা? কারণ দেখেন এই যে তুমি কি বাংলা বলতে পারো,
ক্যান মানে হচ্ছে পারা। ক্যান মানে কি হবে? পারা। ক্যান ইউ স্পিক বেঙ্গলি? আপনি বলছেন যে ইয়েস আই ক্যান স্পিক বেঙ্গলি, আমি বাংলা বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আজকের তারিখ কত? হোয়াট ইজ টুডেইজ ডেট? হোয়াট ইজ টুডেইজ ডেট? আজকের তারিখ কত? এখন সময় কয়টা বা এখন কয়টা বাজে? আমরা দেখবেন প্রায় কিন্তু এই বিষয়টা আমাদেরকে জানার প্রয়োজন পড়ে, এখন কয়টা। হুম। হোয়াট টাইম ইজ ইট নাও? হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কয়টা বাজে? তো আমি বললাম নাও ইট ইজ 10:30 অর 10 o'clock। ইট ইজ quarter past 10, ইট ইজ quarter to 10, ইট ইজ 20 minutes to 10, অর্থাৎ 10টা বেজে 20 মিনিট। সময়টা কিভাবে বলতে হয় এর উপরে একটা ক্লাস নিব, যে কিভাবে নির্ভুলভাবে সময় বলবেন। এখন 10টা বাজে, এর ইংরেজি কি হবে? নাও ইট ইজ 10 o'clock, অথবা নাও ইট ইজ 10 AM। AM মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, আর PM মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম। হ্যাঁ, একটু মনে রাখবেন এগুলো। এখন কয়টা বাজে? তাহলে বলছে যে হোয়াট টাইম ইজ ইট নাও? তোমার ফোন নাম্বারটা দাও। দেখবেন আমরা অপরিচিত কারোর সাথে দেখা হলে আমরা এটা বলি যে তোমার ফোন নাম্বারটা দাও। গিভ মি ইয়োর ফোন নাম্বার। কি বললাম? তোমার ফোন নাম্বারটা দাও, গিভ মি ইয়োর ফোন নাম্বার। তুমি কি খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ফুড? হ্যাভ ইউ ইটেন মিল? MEAL, মিল মানে হচ্ছে খাবার। আরেকটা রয়েছে মিল মানে কলকারখানা, সেটা কি হবে? MILL, মিল। আমির ভাই একটু কথা বলবেন, শুনতে পারছেন আমাকে? দেখেন এগুলা কিন্তু প্রতিনিয়ত আমাদের বলার প্রয়োজন পড়ে। আমরা প্রত্যেক দিন কিন্তু এই বাক্যগুলাই ব্যবহার করি কিন্তু বাংলায়, কিন্তু কিভাবে আমরা ইংলিশে ব্যবহার করব সেই জায়গাটা একটু দেখছি। আচ্ছা, বলছে যে আমি ভাত খাই, এটা সবাই আমরা পারি, আই ইট রাইস। এইটা দিয়ে প্রেজেন্ট টেন্সের 4টা এবং পাস্ট টেন্সের 4টা বাক্য বলতে হবে। কে পারবেন? ইয়াসিন ভাই একটু বলেন তো। প্রেজেন্ট টেন্সের 4টা বলবেন আমি ভাত খাই এই বাক্য দিয়ে। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি। হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট। আর পাস্টের 4টা, প্রেজেন্ট টেন্সের 4টা এবং পাস্ট টেন্সের 4টা বলেন। হুম। সাতটা করে হ্যাঁ, হ্যাঁ, মানে প্রেজেন্টেশন বললাম, প্রেজেন্টেশন হ্যাঁ, বললাম সাতটা, হ্যাঁ, আর পাস্ট টেন্সের 4টা, ইয়েস, বলেন। আমি একটি অন্যটা দিয়ে বলি। হুম। আই প্লে ফুটবল, আমি হুম। ফুটবল খেলি। তারপর বলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে আই এম প্লেইং ফুটবল হুম। খেলি। হুম। হুম। আর যদি প্রেজেন্ট পারফেক্টে বলি, হুম। আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি থ্যাংক ইউ। খেলছি। তারপর প্রেজেন্ট তখন পারফেক্ট যদি বলি কন্টিনিউয়াস। হুম। প্রেজেন্ট পারফেক্ট ফুটবল, হুম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার বা ফর 2 আওয়ার্স। সময়ের উল্লেখ করতে হবে ওখানে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে সময়ের উল্লেখ থাকবে। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। এবার পাস্ট টেন্সের গুলো বলেন। পাস্ট টেন্সে, হুম। পাস্ট টেন্সে হলো আমি ফুটবল খেলছিলাম। আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেড ফুটবল। হুম। না সরি, পাস্ট টেন্সে ইন্ডিপেন্ডেন্ট বললাম আগে। আই ওয়াজ, না আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। তারপরে হলো কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে বললে আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। তারপরে পাস্টে পারফেক্টে বললে হয় হলো আই হ্যাড, আই আমি হ্যাড ফুটবল, প্লেড ফুটবল। আমি বাংলাতে সাজাই বুঝছি যে আমি ফুটবল খেলেছিলাম। পারফেক্ট, আই হ্যাড প্লেড ফুটবল। হ্যাঁ, ঠিক আছে। তারপর পাস্ট পারফেক্ট তারপরে কন্টিনিউয়াস। হলো পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ছিল আমি ফুটবল খেলেছিলাম সকাল থেকে, আমি সকাল থেকে ফুটবল খেলেছিলাম। আই ধন্যবাদ। হ্যাভ, আই হ্যাভ বিন, আই হ্যাভ প্লেইং ফুটবল সিক্স মর্নিং। থ্যাংক ইউ, প্রত্যেকটা বাক্যই সঠিক হয়েছে। আপনার টেন্স পুরো ক্লিয়ার, টেন্সে কোনো সমস্যা নেই। মিম আপু বলবেন এখানে, এই যে যেমন আমি ভাত খাই এটা দিয়ে, এটা নেগেটিভ গুলো 4টা নেগেটিভ বলতে পারবেন? মানে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি ভাত খাই এই বাক্য দিয়ে কি হবে? হুম। হ্যাঁ। হুম। হুম। ইট রাইস। তারপর আপনাকে যদি অন্য একটা বাক্য বলি, সে চিঠি লেখে, এটা দিয়ে বলেন তো ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ, সে চিঠি লেখে। প্রেজেন্ট। হ্যাঁ, সে চিঠি লেখে, সে একটি চিঠি লেখে, তাহলে এর ইংলিশ কি হবে? হি রাইটস এ লেটার। হ্যাঁ, হি রাইটস
লেটার, হ্যাঁ। আর এর নেগেটিভটা কি হয়? হুম, হি ডোন্ট রাইট এ লেটার। হি ডোন্ট হয় না, এটা একটা ভুল হয়ে গেল। এটা আই হলে ডোন্ট হয়, কিন্তু হি হলে এখানে ডাজেন্ট হবে। হুম, এইটা মনে রাখতে হবে। হি ডাজেন্ট রাইট এ লেটার। কি হবে? হি ডাজেন্ট রাইট এ লেটার। হুম। দেখেন তারপর কি বলছে, সে কি একটি চিঠি লেখে। যখন এই যে প্রশ্ন করলেন, তখন এই ডাজটাকে সবার শুরুতে আনতে হবে। ডাজ হি রাইট এ লেটার। হুম, এটা কি হবে? ডাজ হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে? সে কি একটি চিঠি লেখে না, কি হবে? ডাজেন্ট হি রাইট এ লেটার। হুম, ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লেখে না। তাহলে দেখেন এই যে বাক্যগুলা, এই বাক্যগুলা কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে তৈরি করতে হবে, অর্থাৎ টেন্সের নিয়ম মেনে। তুমি কি করো, আপনাকে প্রশ্ন করলাম, আপনি কি বলবেন? এর ট্রান্সলেশন কি হবে? হোয়াট ডু ইউ ডু। খেয়াল করেন, দেখেন, তুমি কি করো। আপনি বলছেন আমি একজন ছাত্রী, আই এম এ স্টুডেন্ট, অথবা ছাত্র, একই কথা, আই এম এ স্টুডেন্ট। তুমি কোন স্কুলে পড়ো? আপনাকে আমি প্রশ্ন করলাম, তুমি কোন স্কুলে পড়ো? হুইচ স্কুল ডু ইউ গো টু, অথবা হুইচ স্কুল ডু ইউ রিড ইন। হুইচ স্কুল ডু ইউ রিড ইন, তুমি কোন স্কুলে পড়ো। আমার একটি পরীক্ষা আছে, দেখেন, মনে করছেন আপনি বলছেন আমাকে যে স্যার আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেন, আমার একটা পরীক্ষা আছে। কি হবে? আই হ্যাভ অ্যান এক্সাম। অ্যান এক্সাম কেন হলো? অ্যান হচ্ছে এখানে এক্সামের আগে ই রয়েছে, ভায়েল সাউন্ড থাকলে কি হয়? অ্যান হয়। আই হ্যাভ অ্যান এক্সাম। তুমি কি চাকরি করো? ডু ইউ হ্যাভ এ জব। কি বললাম? তুমি কি চাকরি করো? ডু ইউ হ্যাভ এ জব। এই জিনিসটার দাম কত? হাউ মাচ ডাজ দিস থিংস কস্ট। এটা না বলে বলা যায় হাউ মাচ প্রাইস। এটা কিন্তু শর্ট ফর্মে বলা হয়, কিন্তু বলা হচ্ছে এই জিনিসটার দাম কত। হাউ মাচ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে ডু বা ডাজ আসবে। তো হাউ মাচ ডাজ দিস থিং কস্ট, অর্থাৎ এই জিনিসটা কিনতে আমার কত খরচ হবে। তো হাউ মাচ ডাজ, আমরা এটা প্রায় কিন্তু দোকানে গিয়ে আমরা শুনি যে এই জিনিসটার দাম কত। এটা তো আমরা বাংলায় বলি, ইংলিশে কিভাবে বলবো? হাউ মাচ ডাজ দিস থিং কস্ট। আমি টাকা দেব, আই উইল পে দ্য মানি। দোকানদার, শপকিপার বলছে যে এটা খুব দামি, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ শব্দের অর্থ হচ্ছে দামি, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, এবার দেখা যাক, বলা হচ্ছে যে তুমি কি চাকরি করো? ডু ইউ হ্যাভ এ জব। এই জিনিসটার দাম কত? হাউ মাচ ডাজ দিস থিং কস্ট, এই জিনিসটার দাম কত। তারপর দেখেন বলা হচ্ছে যে আমি এটা কিনবো, আই উইল বাই দিস। আর যদি বলা হয় আমি এটা কিনবো না, তখন এই উইল নট কে, উইল নট, এটাকে ওন্ট বলা হচ্ছে একত্রে, আই ওন্ট বাই দিস, আমি এটা কিনবো না। স্টেশনে কিভাবে যাব? আপনি একটা জায়গায় বেড়াতে গিয়েছেন, সেখানে রেল স্টেশনে আপনি চিনতে পারতেছেন না, রিক্সাওয়ালাকে বা আমি পথচারীকে বললাম যে আমি স্টেশনে কিভাবে যাব। হাউ ডু আই গো টু দ্য স্টেশন, অথবা হাউ উইল আই গো টু দ্য স্টেশন। প্রশ্ন করলাম যে হাউ উইল আই গো টু দ্য স্টেশন, আমি স্টেশনে কিভাবে যাব। বাস কখন আসবে? আপনি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, একজনকে বলছেন যে বাস কখন আসবে। হোয়েন উইল দা বাস খাম। কি বললাম? হোয়েন উইল দা বাস খাম, বাস কখন আসবে। আচ্ছা দেখেন, তারপর সে বলছে যে ডান দিকে যান। আমি বললাম স্টেশনে কিভাবে যাব? ডান দিকে যান। গো টু দা রাইট। গো টু দা রাইট, রাইট মানে হচ্ছে ডান দিকে। বাম দিকে যান, গো টু দা লেফট। সোজা যান, গো টু স্ট্রেইট। স্ট্রেইট মানে হচ্ছে সোজা। গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ এ কার। কি বলা হচ্ছে? কাউকে জিজ্ঞাসা করা হলো, গাড়ি চালাতে পারো? আমি বললাম ইয়েস আই ক্যান ড্রাইভ এ কার। হ্যাঁ, আমি গাড়ি চালাতে পারি। ট্যাক্সি ডাকো। কি হবে? কল এ ট্যাক্সি। আজ খুব গরম, টুডে ইজ ভেরি হট। আমার ঠান্ডা লাগছে, আই এম ফিলিং কোল্ড। আই এম ফিলিং কোল্ড। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। বৃষ্টি হচ্ছে, এর ইংলিশ কি? ইট ইজ রেইনিং। আমি ক্লান্ত, আম টায়ার্ড। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। তোমার কি অসুখ করেছে? আর ইউ সিক। আর ইউ সিক। তাহলে দেখেন এই যে কথাগুলো আমাদের কিন্তু দৈনন্দিন জীবনেই আমরা কিন্তু এই কথাগুলো ব্যবহার করি। প্রতিনিয়ত কিন্তু আমাদের এই বাক্যগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো এখান থেকে আমরা ছোট ছোট বাক্য সাজাবো। এইভাবে কিন্তু আমাদের কথা বলাটা শুরু করতে হবে। অর্থাৎ দেখেন এখানে আরো একটা বাক্য দিয়েছি কয়েকটা, জাস্ট ওয়েট। হুম, বলা হচ্ছে যে তোমার পড়াশোনা নিয়ে কথা বলো। টক অ্যাবাউট ইউর স্টাডিজ। তারা পরীক্ষা নিয়ে আলোচনা করে, দে ডিসকাস অ্যাবাউট এক্সাম। ডিসকাস মানে কি? আলোচনা করে। তোমার পড়াশোনা কেমন চলছে। দেখবেন আমরা প্রায় কিন্তু এই কথাটা বলি, কেউ ফোন করলো, আপনার আত্মীয়, আপনি ছোট বয়সে, তাকে আপনি বলছেন যে তোমার পড়াশোনা কেমন চলছে। হাউ ইজ ইউর স্টাডি গোয়িং।
সে বলছে ভালো, কিন্তু একটু টেনশন হচ্ছে। কি বলছে? গুড, আমার পড়াশোনা ভালো চলছে, গুড, বাট ফিলিং আ লিটিল টেন্স। টেন্স মানে কিন্তু আমরা জানি টেন্স মানে কাল বা সময়, যে আমরা টেন্স পড়েছি না, কিন্তু এখানে টেন্স মানে হচ্ছে একটু টেনশন হচ্ছে। বাট ফিলিং এ লিটিল টেন্স, আমি একটু টেনশন মানে একটু অনুভব করছি যে আমার হয়তো কোথাও কোনো সমস্যা হচ্ছে। তো ফিলিং এ লিটিল টেন্স, মনে রাখবেন এই বাক্যটা। আমি বলছি যে চিন্তা করো না, তুমি পারবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, এর ইংলিশটা কি হবে? ডোন্ট ওয়ারি। অর্থাৎ বলা হচ্ছে যে চিন্তা করো না, তুমি পারবে। ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারবে। তারপর কি বলছি? তোমার কোন বিষয় সবচেয়ে কঠিন লাগে? তোমার কোন বিষয় সবচেয়ে কঠিন লাগে? হুইচ সাবজেক্ট ডু ইউ ফাইন্ড মোস্ট ডিফিকাল্ট? হুইচ সাবজেক্ট ডু ইউ ফাইন্ড মোস্ট ডিফিকাল্ট? তোমার কোন বিষয় সবচেয়ে কঠিন লাগে? আমার গণিত বিষয় সবচেয়ে কঠিন লাগে, আই ফাইন্ড ম্যাথমেটিক্স মোস্ট ডিফিকাল্ট। আচ্ছা, কেউ যদি বলেন যে স্যার আমার ইংরেজি বিষয় কঠিন লাগে, কি বলতে হবে? আই ফাইন্ড ইংলিশ মোস্ট ডিফিকাল্ট, বা ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট টু মি। ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট টু মি, আমার কাছে ইংরেজি খুব কঠিন লাগে। আচ্ছা, তারপর আরেকজন কি বলছে? আমারও গণিত কঠিন লাগে, আই অলসো ফাইন্ড ম্যাথ, আই অলসো ফাইন্ড ম্যাথ ডিফিকাল্ট। হুম। আচ্ছা, চলো একসাথে পড়ি। দুজন একসঙ্গে বসে বসে রয়েছেন, তো বলছেন যে চলো একসাথে পড়ি, লেটস স্টাডি টুগেদার। গাণিতিক সমস্যা সমাধান করি, গাণিতিক সমস্যা সমাধান করি, লেটস সলভ দ্য ম্যাথ প্রবলেম। ভালো ধারণা, গুড আইডিয়া। কি বললাম? ভালো ধারণা, গুড আইডিয়া। কাল লাইব্রেরিতে দেখা করব, লেটস মিট অ্যাট দ্য লাইব্রেরি টুমরো, লেটস মিট অ্যাট দ্য লাইব্রেরি টুমরো। কাউকে যদি বলেন যে আমি স্টেশনে দেখা করব আগামীকাল, লেটস, চলো আমরা স্টেশনে দেখা করি, লেটস মিট অ্যাট দ্য স্টেশন টুমরো। চলো আমরা স্টেশনে দেখা করি। আচ্ছা, দেখেন এখানে আমরা আরো অনেক সেন্টেন্স বলতে পারি এভাবে। দৈনন্দিন জীবনে শিক্ষক ও শিক্ষার্থীর ভিতরে যে কথোপকথনগুলো হয়, আমরা সেগুলো একটু দেখতেছি। আপনার হোমওয়ার্ক সম্পন্ন করেছেন? আমি এখানে আপনাদের মিম আপু বা ইয়াসিন ভাইয়াকে বললাম যে আজকে কি হোমওয়ার্ক করেছেন, বা আপনাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো কি করেছেন? কি হবে? হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক? হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক? দেখেন বাক্যগুলো দেখতে পাচ্ছেন সবাই? এগুলা ব্যবহার করবেন, হ্যাঁ। আপনি, আপনাকে আমি বললাম যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক। আপনি আজকে যেমন কেউ হোমওয়ার্ক করেননি, বলবেন যে নো স্যার। ইমিম আপু বলছে যে আই ওয়াজ সিক। ইয়াসিন ভাই বললেন যে স্যার আই ওয়াজ বিজি, ফর দিস রিজন আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ নট কমপ্লিটেড, আমি কমপ্লিট করিনি আমার হোমওয়ার্ক। তারপর কি বলছে? ক্লাসে মনোযোগ দাও, বলেন হ্যাঁ। করে যে মানে একটা যে আগে বসলো এখানে কিভাবে? ধন্যবাদ, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। এটা বলেছে কি, দেখেন হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, আমি সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করবেন। যদি বলা হয়, এই বাক্যটা তো প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, তাই না? যে আপনার হোমওয়ার্ক সম্পন্ন করেছেন। আমি আপনাকে বলছি যে ইয়াসিন ভাইয়া আপনি কি হোমওয়ার্ক সম্পন্ন করেছেন? তাহলে এটা যদি এভাবে বলা হয় যে তুমি তোমার হোমওয়ার্ক সম্পন্ন করেছো, অর্থাৎ বাক্যটাকে আমি আগে ইন্টারোগেটিভে রাখবো না, বাক্যটাকে আমি আগে অ্যাসার্টিভে করব, অ্যাফার্মেটিভ। তুমি তোমার বা আপনি আপনার হোমওয়ার্ক সম্পন্ন করেছেন, এর ইংলিশটা কি হয়? ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, তাই না? কি বললাম? ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজ সম্পন্ন করেছো। আর যখন এই বাক্যটাকে আপনি প্রশ্নবোধক বানাবেন, তো দেখেন আগে যে বাক্যটা বলেছি প্রথমে, যে ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, এখানে দুইটা ভার্ব আছে। কমপ্লিটেড এটা হচ্ছে মেইন ভার্ব, আর একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাভ। ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক। তো এখানে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব কোনটা? হ্যাভ। আর মনে রাখবেন, কোনো বাক্যকে যদি প্রশ্নবোধক করতে হয়, আর ওই বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বটা প্রথমে আনলে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। কথাটা কি বুঝতে পেরেছেন? যেমন এখানে বলেছি ইউ হ্যাভ, ইউ হ্যাভ যদি এই বাক্যটাকে আমি সাধারণভাবে করি, প্রশ্নবোধক না রেখে, আমি যদি অ্যাফার্মেটিভ করি, বাক্যটা কেমন হয়? ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজ সম্পন্ন করিয়াছো। আর এটাকে যখন প্রশ্ন বানাবো, তুমি কি তোমার বাড়ির কাজ সম্পন্ন করেছো, প্রশ্ন করলাম, তখন ওই যে প্রথম বাক্যে হ্যাভ ছিল, ওই হ্যাভটাকে সবার প্রথমে আনতে হবে। হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ সমাপ্ত করেছো? বলতে হবে ইয়েস। আপনি বলবেন ইয়েস স্যার,
আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ সম্পন্ন করেছি। এরপর দেখেন শিক্ষক বলছে ক্লাসে মনোযোগ দিন, পে অ্যাটেনশন ইন ক্লাস। এই প্রশ্নের উত্তর দিন, অ্যান্সার দিস কোয়েশ্চেন। আপনার বই খুলুন পৃষ্ঠা 50। মনে করেন আমি এখন বই পড়াচ্ছি, আপনাদেরকে বললাম সোহাগ স্যারের বইটা 50 পৃষ্ঠা, আপনারা খুলুন। তখন কিভাবে বলতে হবে? ওপেন ইউর বুক টু পেজ 50। ওপেন ইউর বুক টু পেজ 50। 50 নাম্বার পৃষ্ঠা খুলুন। আপনি কি বুঝেছেন? দেখেন এই প্রশ্নটা আমি প্রায়ই করি আপনাদের, একটা জিনিস পড়ানোর পরে আমি এই কথাটা বলি যে আপনি কি বুঝেছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি বলি বলেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝেছেন? আচ্ছা, দয়া করে নোট লিখুন। আমি বলি না যে আমার পড়ানোর সময় পাশে নোটবুক খাতা কলম নিয়ে রাখবেন, এটা লিখবেন। কিভাবে বলবেন? দয়া করে নোট লিখুন, প্লিজ টেক নোট, প্লিজ টেক নোট। আপনার উত্তর সঠিক। আমি অনেক সময় বলি ইওর আনসার ইজ কারেক্ট। দেখেন এই যে বাক্যগুলো পড়াচ্ছি, এইগুলা যদি আপনি আপনার কথা বলার ভিতরে ব্যবহার করেন, এগুলা যদি একটু মুখস্থ করে বলা শুরু করেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন। আপনার উত্তর সঠিক। কি হবে? ইওর আনসার ইজ কারেক্ট, ইওর আনসার ইজ কারেক্ট। আগামীকাল পরীক্ষা আছে, দেয়ার ইজ অ্যান এক্সাম টুমরো। আগামীকাল পরীক্ষা আছে, কি হবে? দেয়ার ইজ অ্যান এক্সাম টুমরো। বাড়ির কাজ জমা দিন, সাবমিট ইওর হোমওয়ার্ক। বাড়ির কাজ জমা দিন, কি হবে? সাবমিট ইওর হোমওয়ার্ক। চুপচাপ বসুন, সিট কোয়াইটলি। এই অধ্যায়টি পড়ুন, রিড দিস চ্যাপ্টার। এই অধ্যায়টি পড়ুন, কি হবে? রিড দিস চ্যাপ্টার। আপনি দেরি করলেন, আপনি দেরি করলেন কেন? আপনি দেরি করলেন কেন? হোয়াই আর ইউ লেট? দেখেন এই প্রশ্নটা কিভাবে করবেন? কেন ইংরেজি হচ্ছে হোয়াই। হোয়াই আর ইউ লেট, আপনি দেরি করলেন কেন? বোর্ডে দেখুন, লুক এট দ্য বোর্ড। আমি বোর্ডে কিছু লিখে দিয়েছি, তারপরও আমাকে একজন প্রশ্ন করলো, একজন স্টুডেন্ট, স্যার এটা তো বুঝতে পারলাম না। তখন আমি বললাম যে এটা একটু বোর্ডে দেখো, লুক এট দ্য বোর্ড। হুম। গ্রুপে আলোচনা করুন, ডিসকাস ইন গ্রুপ। কি হবে? গ্রুপে আলোচনা করুন, ডিসকাস ইন গ্রুপ। আমার কলম, আপনার কলম দেন, গিভ মি ইওর পেন। আমি লিখতে লিখতে আমার কলমের কলমের কালি শেষ হয়ে গেছে, তখন আমি পাশের আমার ফ্রেন্ডকে বললাম বা টিচারকে বললাম আপনার কলমটি দিন। কি হবে? গিভ মি ইওর পেন। হুম। দেখেন শুধু গ্রামার শিখলে সারা বছর শিখতে থাকতে হবে, কিন্তু এই যে পদ্ধতিটা শেখাচ্ছি না, এই কথাগুলো আপনার প্রতিনিয়ত প্রয়োজন হয়। যেমন আমি প্রশ্ন করি যে কোনো বিষয় বোঝানোর পর আমি বলি যে আপনি কি বুঝেছেন? আমি কি বলি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি বলি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝেছেন? আপনারা বললেন স্যার আমরা বুঝেছি। উই আর বা উই হ্যাভ আন্ডারস্টুড। কি হবে? উই আর আন্ডারস্টুড, আমরা বুঝতে পেরেছি। দেখেন আরো বলছি, স্টুডেন্ট কি বলছে টিচারকে? স্যার আমি বুঝতে পারিনি। এখানে মিম আপু বা ইয়াসিন ভাই বা আমির ভাই বললেন যে স্যার আমি কিন্তু আপনি যা বলেছেন এতক্ষণ আমি বুঝতে পারিনি। কি হবে? আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। স্যার আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আবার ব্যাখ্যা করুন দয়া করে। আপনি বলছেন আমাকে স্যার এটা আবার ব্যাখ্যা করুন, প্লিজ এক্সপ্লেইন এগেইন। প্লিজ এক্সপ্লেইন এগেইন, আবার ব্যাখ্যা করুন। আমার হোমওয়ার্ক শেষ হয়েছে, মাই হোমওয়ার্ক ইজ ডান। মাই হোমওয়ার্ক ইজ ডান। কবে পরীক্ষা হবে? হোয়েন ইজ দ্য এক্সাম? কবে পরীক্ষা হবে? কি হবে? হোয়েন ইজ দ্য এক্সাম? আমি উত্তর জানি না, আই ডোন্ট নো দ্য আনসার। আই ডোন্ট নো দ্য আনসার। আমাকে সাহায্য করুন, হেল্প মি প্লিজ। দেখছেন আপনি আমাকে বলছেন স্যার আমি এই জায়গাটা পারছি না, স্যার আমাকে একটু হেল্প করুন, প্লিজ হেল্প মি। টয়লেটে যেতে পারি? ক্যান আই গো টু দ্য ওয়াশরুম? আরেকটি প্রশ্ন আছে। বললেন যে স্যার আমার প্রশ্ন এখনো শেষ হয়নি, আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন, আমার আরো একটি প্রশ্ন আছে। একটি বইটি ভুলে এসেছি। আমি বললাম যে আজকে ক্লাসে আপনারা বই এনেছেন। একজন বলল স্যার আই ফরগট মাই বুক। এইটা কিভাবে করব? হাউ ডু আই ডু দিস, অথবা হাউ উইল আই ডু দিস। এগুলো একটু পড়েন তো ইয়াসিন ভাইয়া, স্টুডেন্ট টিচার্স, এই যে স্যার আমি বুঝতে পারিনি, এগুলো একটু পড়েন। আপনি ব্যাখ্যা করুন দয়া করে, প্লিজ এক্সপ্লেন এগেইন। আমার হোমওয়ার্ক শেষ হয়েছে, মাই হোমওয়ার্ক ইজ ডান। স্যার, মাই হোমওয়ার্ক এটা একটু অবশ্যই মাই হোমওয়ার্ক মানে হচ্ছে আমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ। হোমওয়ার্ক মানে এখানে হোমওয়ার্ক লিখে দিয়েছে। আর শেষ হয়েছে, দেখেন শেষ হয়ে আছে, এখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করতে পারেন, মাই হোমওয়ার্ক হ্যাজ বিন ডান। আর শেষ হয়েছে ইজ ডান। দেখেন মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ ইজ ডান, এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কর্তা নেই। এভাবে কিন্তু বাক্যটা বলিনি যে
আমি আমার বাড়ির কাজ সমাপ্ত করেছি, এভাবে বলিনি। বলা হচ্ছে হোমওয়ার্ক করা হয়েছে। আর যেখানে আমি বলেছি সাবজেক্ট বা কর্তা না থাকে, সেখানে অ্যাম ইজ আর বসিয়ে ভার্বের ভি থ্রি দিতে হয়। তো ডু মানে করা, এর ভি থ্রি হচ্ছে ডান। হোমওয়ার্ক ইজ ডান, হোমওয়ার্ক সমাপ্ত হয়েছে। তারপর বলেন। হুম। পরীক্ষা হবে, when is the exam? আমি উত্তর জানি না, I don't know the answer. আমাকে সাহায্য করুন, হেল্প মি প্লিজ। টয়লেট যেতে পারি, টয়লেট, টয়লেটে যেতে পারি। ক্যান আই গো টু দা ওয়াশরুম? আরেকটি প্রশ্ন আছে, আই হ্যাভ আনাদার কোশ্চেন। বইটি ভুলে আহ, ভুলে এসেছি। আই ফরগেট মাই বুক। আই ফরগট মাই বুক। হুম। এটা কিভাবে করব? হাউ ডু আই ডু দিস? ধন্যবাদ। আচ্ছা, এবার মিমাপু একটু পড়তে পারবেন? এটা পড়েন তো, আমাদের এগুলো প্রয়োজন। যখন প্রশ্ন করবেন আমাকে বা টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, পড়ুন একটু। স্যার আমি বুঝতে পারিনি, স্যার আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, দেখেন। হুম। হুম। আমার হোমওয়ার্ক শেষ হয়েছে। মাই হোমওয়ার্ক ইজ ডান। কবে পরীক্ষা হবে? হোয়েন ইজ দ্য এক্সাম? আমি উত্তর জানি না, আই ডোন্ট নো দ্য অ্যান্সার। আমাকে সাহায্য করুন, হেল্প মি প্লিজ। টয়লেট যেতে পারি, ক্যান আই গো টু দ্য ওয়াশরুম? আরেকটি প্রশ্ন আছে, আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন। বইটি ভুলে এসেছে, আই ফরগট মাই বুক। আই ফরগট এটা মাই কিভাবে বুক। বলবো? হুম। হাউ ডু আই ডু দিস? হুম। স্যার বইটি ভুলে রেখে এসেছি। হুম। হ্যাঁ, এখানে এটা আই ফরগট মাই বুক, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে করেছে। আমি বাসায় বইটা ভুলে 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 রেখে এসেছিলাম। হ্যাঁ, ফরগেট মানে ভুলে যাওয়া, আর ফরগট মানে ভুলে গিয়েছিলাম, বুঝতে পেরেছেন? কিন্তু এটা আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারেন যে আই হ্যাভ ফরগটেন মাই বুক। আই এখানে ভুলে রেখে এসেছি। দেখেন আমি একটা কথা বলি যে ঠিক বাংলাটা ঠিক বাংলাটা যেভাবে লেখা থাকে, ইংলিশটা কিন্তু সেভাবে করা যায় না। কেমন? আমি বইটা ভুলে ভুলে এসেছি, অর্থাৎ আই হ্যাভ ফরগটেন মাই বুক, এর প্রকৃত অর্থ কি দাঁড়ায়? আমি আমার বইটা ভুলে গিয়েছি। আমি আমার বইটা ভুলে গিয়েছি, আর এর অর্থটা এমন দাঁড়ায় যে আমি আমার বইটা আনতে ভুলে গিয়েছি। আমি বললাম যে আজকের ক্লাসে কি ইংরেজি গ্রামার বই এনেছেন? এখন ব্যাগ খুলে দেখলেন যে ব্যাগে বই নাই। তো এটা বলবেন যে আমি আমার বইটা ভুলে রেখে এসেছি। এখন ওই বাক্যটা হুবহু ওইভাবে বলা যায় না, বলতে হবে আই হ্যাভ ফরগটেন মাই বুক, অথবা আই ফরগট মাই বুক। আমি আমার বইটা ভুলে গিয়েছিলাম। আই ফরগট আমি ভুলে গিয়েছিলাম, ফরগেট মানে ভুলে যাওয়া, মাই বুক আমার বইটা। হুম। আচ্ছা দেখেন, তাহলে এখানে আরো রয়েছে, দেখেন জেনারেল কনভারসেশন। আজ কোন বিষয় পড়বেন? যেমন আজকের ক্লাসের শুরুতে আমি যদি কাউকে বলি যে আজকে তাহলে আপনারা কোন বিষয় পড়বেন, হোয়াট উইল ইউ টিচ টুডে। তারপর পড়াবেন, আপনারা আমাকে বললেন যে স্যার আজ কোন বিষয় পড়াবেন, তাহলে হোয়াট উইল ইউ টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, পড়ানো, টুডে। আমার মার্কস কত, হোয়াট আর মাই মার্কস। পড়া মনে রাখার উপায় কি? হ্যাঁ, হাউ টু রিমেম্বার লেসনস। ইয়াসিন ভাই আমাকে বললো যে স্যার আমার তো মনে থাকে না, পড়া কিভাবে মনে রাখবো? তো হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ টু রিমেম্বার লেসনস। ক্লাস কখন শেষ হবে, হোয়েন উইল দ্য ক্লাস ইন্ড। কি বললাম? ক্লাস কখন শেষ হবে, হোয়েন উইল দ্য ক্লাস ইন্ড। আমি প্রজেক্ট শেষ করেছি। আপনাদেরকে একটা কাজ দিয়েছি, প্রজেক্টের কাজ। তো বললেন যে আমি প্রজেক্ট শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, আই হ্যাভ ফিনিশড দা প্রজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা বাক্য বলেন তো ইয়াসিন ভাইয়া, কয়েকটা বাক্য বলেন, বাংলা সহ ইংরেজি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ বলেন। হুম। শুধু প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ বলেন। হুম। হুম। আই হ্যাভ ডান দা মার্কেট। আই হ্যাভ গন তারপরে টু হলো মার্কেট, আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। গন টু মার্কেট। হুম। তারপরে হলো আর কি বলা যায়, আমি আর্টিকেল হ্যাঁ। লিখেছি। হ্যাঁ। আই হ্যাভ রাইটেন এ লেটার। তারপরে হলো আমি মাছ ধরেছি। আই হ্যাভ কট ফিশ। তারপরে হলো ধন্যবাদ, অনেকগুলো বাক্য বলেছেন। আচ্ছা, এইগুলো তাহলে নিশ্চয়ই আপনি নেগেটিভও বলতে পারবেন, ইন্টারোগেটিভও পারবেন, নেগেটিভ ইন্টারোগেটিভও পারবেন। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। আমি বাজারে যাইনি, আই হ্যাভ নট গন টু মার্কেট। আমি কি বাজারে গিয়েছি, হ্যাভ আই গন টু মার্কেট। আমি কি বাজারে যাইনি,
হ্যাভ নট আই গন টু মার্কেট। আচ্ছা, তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা কি হয়, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। হুম। আচ্ছা দেখেন, এইবার আমরা আমাদের কথা বলার জন্য যে বিষয়টা খুব প্রয়োজন হয় সেরকম কিছু আমরা বাক্য দেখব। যেমন দেখেন, বলা হচ্ছে কি ইংরেজিতে প্রস্তাব, কাউকে কোনো কিছু খাওয়ার প্রস্তাব, কোথায় যাওয়ার প্রস্তাব কিভাবে দিবেন। দেখেন, বলা হচ্ছে আপনি কি কিছু পান করবেন? কি হবে? উড ইউ লাইক, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক? আপনি কি কিছু পান করবেন? তারপর কি বলছে? আপনি কি আরেক কাপ কফি খাবেন? মনে করেন আপনার বাসায় বেড়াতে গিয়েছি, আমি বললাম যে কফি খুব সুন্দর হয়েছে, আপনি আমাকে বলছেন উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ কফি? উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ কফি? আপনি কি আরেক কাপ কফি খাবেন? জুস হলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ জুস? হাউ অ্যাবাউট জুস? জুস হলে কেমন হয়? তারপর বলছেন যে তুমি কি চাও এটা আমি করি বা এটা আমি কিনি? ডু ইউ ওয়ান্ট মি টু টেক ওভার, বা ডু ইউ ওয়ান্ট দ্যাট আই বাই ইট? তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? উইল ইউ গো ফর হ্যাং আউট মি, অথবা উইল ইউ গো আউট ফর মি? তুমি কি কিছু ফল খাবে? উড ইউ লাইক টু হ্যাভ সাম ফ্রুটস? উড ইউ লাইক, দেখেন ভদ্রতার ভাবে, ভদ্রতার খাতিরে, ভদ্রতার সাথে প্রশ্ন করতে গেলে উড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? উড। তুমি কি তোমার নামটি বলবে? কেমন লাগে, তাই না? আসে, হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে, কিন্তু শোনেন, উড ইউ লাইক এইটুকের অর্থ হচ্ছে তুমি কি পছন্দ করো বা তুমি কি পছন্দ করবে। যেমন তুমি কি কিছু ফল খাবে? আমাকে আপনি প্রশ্ন করলেন, স্যার আপনি কি কিছু ফল খাবেন? তো এখানে বাক্যটা এভাবে করা যায় যে আপনি কি কিছু ফল খেতে পছন্দ করেন। আমি একটু আগে বলেছি, মনে রাখবেন, বাংলা বাক্য ঠিক যেভাবে লেখা যায়, সাজানো যায়, ইংরেজি বাক্য সেভাবে লেখা যায় না, সাজানো যায় না। তো এখানে কি বললাম? উড ইউ লাইক টু হ্যাভ সাম ফ্রুটস। এখানে বাংলা কি লিখেছি? তুমি কি কিছু ফল খাবে? তো এই বাক্যে ইট মানে তো খাওয়া, এখানে কোথাও ইট আছে? নেই। এখানে দেখেন ইটের পরিবর্তে আমি হ্যাভ ব্যবহার করেছি, কারণ এই হ্যাভ মানে কিন্তু আবার খাওয়াও হয়। হ্যাভ মানে শুধু হ্যাবের 102 প্রকার অর্থ, কত বললাম? 102 প্রকার অর্থ হ্যাবের, বহুরূপী ভার্ব। তো বললাম ডু ইউ লাইক টু হ্যাভ সাম ফ্রুটস, তুমি কি কিছু ফল খাবে? কি বলছে দেখেন, এটা ভালোই মনে হচ্ছে, দ্যাট সাউন্ডস গুড, আমি এটা পছন্দ করব, আই উড লাভ ইট, সেটা হবে আপনার আন্তরিক মমতা, দ্যাট উড বি ভেরি কাইন্ড অফ ইউ। এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে আপনি কাউকে আমন্ত্রণ জানাবেন, যেমন আপনাকে আমাকে আপনি বলবেন যে আপনি কি আগামীকাল বা আগামী রবিবার ফ্রি আছেন? যদি ফ্রি থাকেন তাহলে আমার বাসায় আপনাকে দাওয়াত দিব। তো আপনি কি আগামী রবিবার ফ্রি আছেন? আর ইউ ফ্রি অন নেক্সট সানডে? আপনি কি আসতে পারেন? উড ইউ লাইক টু কাম? আপনি কি এক কাপ কফি খাবেন? উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি? আপনাকে কি সন্ধ্যায় পাওয়া যাবে? আর ইউ অ্যাভেইলেবল ইন দ্য ইভিনিং? এই দেখেন, অ্যাভেইলেবল শব্দের অর্থ যে পর্যাপ্ত পরিমাণে থাকা, কিন্তু এখানে কোন অর্থে ব্যবহার করলাম? এখানে ব্যবহার করেছি যে আপনি কি সন্ধ্যায় ফ্রি থাকবেন বা আপনাকে সন্ধ্যায় পাওয়া যাবে? আর ইউ অ্যাভেইলেবল ইন দ্য ইভিনিং? হুম। আমি বলছি ইয়েস, আই অ্যাম ফ্রি, বা আই উইল বি ফ্রি ইন দ্য ইভিনিং। শুক্রবারে কি ভ্রমণে যেতে চান? উড ইউ লাইক টু গো অন এ ট্রিপ অন ফ্রাইডে? আগামী শনিবার আপনার, আপনি কি করবেন? হোয়াট উইল ইউ ডু অন দ্য নেক্সট স্যাটারডে? অন দ্য নেক্সট স্যাটারডে, আগামী শনিবার আপনি কি করবেন? তো দেখেন, এই যে কথাগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো ব্যবহার করি। আপনাকে, আমাকে নিমন্ত্রণ দিয়েছেন আপনি, আমি বলছি যে আপনার সদয় আমন্ত্রণের জন্য ধন্যবাদ, আমি অবশ্যই আসবো, আপনি যে আমাকে দাওয়াত দিয়েছেন আমি অবশ্যই আসবো। হুম। তারপর বলছে যে খুব ভালো, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, দ্যাট উড বি ভেরি নাইস, থ্যাংক ইউ। আমি আসতে পারলে খুবই খুশি হব। হুম। বা আপনি আসতে পারলে আমি খুবই খুশি হব। আই উইল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ ক্যান কাম। ডিনারের আমন্ত্রণের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ডিনার। আমাকে দাওয়াত করেছেন যে স্যার আপনি আগামী শনিবার আমাদের বাসায় ডিনার করবেন। তো কি বললাম? থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ডিনার। দেখেন, এই কথাগুলো বলতে কোনো পরিশ্রম করতে হয় না, কোনো টেন্স বা কোনো কিছুর প্রয়োজন হয় না, এগুলা শুধু আমরা স্পোকেনের জন্য মুখস্থ করলেই আমাদের কথা বলাটা কিন্তু অবশ্যই জরুরি হয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের এগুলা ব্যবহার করতে পারি। কনভারসেশন করতে হবে, প্র্যাকটিস করবেন যে কিভাবে আমরা একে অন্যের সাথে কথা বলি। ঠিক আছে? তো এটা আমি পাঠিয়ে দিচ্ছি এখন, এগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। এরপর কি করতে হবে?
আমি বাংলাটা বলবো, আপনাদের ইংলিশ বলতে হবে। আমি যদি বলি যে আপনি কি আগামী রবিবারে ফ্রি আছেন, আর ইউ ফ্রি অন নেক্সট স্যাটারডে, আপনি কি আসতে চান, উড ইউ লাইক টু কাম। দেখেন, ভদ্রতার খাতিরে, ভদ্রতার সহিত প্রশ্ন করা হলে উড ব্যবহার করা হয়। আপনি কি আসতে চান, উড ইউ লাইক টু কাম। আপনি কি যেতে চান, উড ইউ লাইক টু গো। হুম, এটা করবেন। আচ্ছা, আর যেহেতু আপনারা হোমওয়ার্ক করেননি, আমি এখান থেকে হোমওয়ার্কের যে ট্রান্সলেশনের শিটটা আমি দিয়ে দিচ্ছি। যদি লিখতে না পারেন তাহলে এগুলো আপনারা একটু মুখে বলবেন, হ্যাঁ। মুখে বলে ওটা ভয়েস রেকর্ড করেও আমাকে পাঠাবেন, হোমওয়ার্কগুলো অবশ্যই করতে হবে। আর এই স্পোকেনের কঠিন হয়ে যায়। আচ্ছা, যেটা পারবেন না, দেখেন, যেটা পারবেন না আপনার ভুল হলে আমি ওটা শুনে আবার পরবর্তীতে সঠিক করে দিব, কারণ লিখতে গেলে আপনাদের অনেক টাইম লাগে। হুম। 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 পাঠাবেন। দেখেন, আজকে আজকে যেটা আমি দিচ্ছি এটা একটু ভয়েস রেকর্ড করে পাঠান। আমি আজকে ওই সেই টেন্সের ট্রান্সলেশনের শিটটা আবারও দিচ্ছি, এটা একটু ভয়েস রেকর্ড